আচ্ছা, এমন কোনো মায়ের কথা কি আমরা ভাবতে পারি? যিনি মৃত্যুর পরেও হ্যাঁ, যিনি মৃত্যুর পরেও তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। প্রশ্নটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? একদম। আর আজকের এই গভীর আলোচনায় আমরা বেলপুর গ্রামের ঠিক এমনই এক লোককথার গভীরে যাব। আমাদের হাতে কিছু স্থানীয় ইতিহাস, কিছু ছোট গল্প আর কিছু গবেষণার নোটস আছে। আর আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার। অঞ্জলির এই গল্পটা কি শুধু একটা ভূতের গল্প, নাকি এর আড়ালে গার্হস্থ্য হিংসা আর সামাজিক অত্যাচারের এমন এক সত্যি লুকিয়ে আছে যা আজও হয়তো আমাদের চারপাশে ঘটছে? ঠিক, কারণ এই লোককথাগুলো তো আসলে সমাজের আয়না। অঞ্জলের গল্পটা শুরু হয় একটা ছায়া দিয়ে, কিন্তু এর শেকড়টা সেটা তো এক জীবন্ত নরকের মধ্যে। হ্যাঁ, আমাদের সোর্সগুলো তাই বলছে। এই গল্পের আসল ভয়টা তো রক্তমাংসের মানুষ তৈরি করেছিল, কোনো আত্মা নয়। একদম। তাহলে চলুন সেই বাস্তব আতঙ্কটা দিয়ে শুরু করা যাক। বেলপুর গ্রামের রঘুবীরের স্ত্রী অঞ্জলি, বিয়ের ৮ বছর। আর এই ৮টা বছর তার শ্বশুর বাড়ির যে বর্ণনা পাওয়া যায়, মানে পড়লে মনে হয় যেন প্রতিটা দেওয়াল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিয়ের প্রথম সপ্তাহ থেকেই। তাই তো। হ্যাঁ, প্রথম সপ্তাহ থেকেই তার শাশুড়ি শান্তাবাইয়ের প্রথম কথাই ছিল, তোর বাবা কি দিয়েছে? 2টো বাসন আর একটা পুরনো আলমারি। এটা কি শুধু অপমান, নাকি এর পেছনে অন্য কিছু ছিল? এটা আসলে একটা পদ্ধতি, একটা সিস্টেম্যাটিক অ্যাবিউজ এটাকে বলা যায়। মানে আত্মবিশ্বাসটা পুরোপুরি ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া। ডিমোরালাইজেশন। একদম। উদ্দেশ্যটা শুধু অঞ্জলিকে ছোট করা ছিল না, উদ্দেশ্য ছিল তার পরিচয়টাই মুছে দেওয়া। তাকে বুঝিয়ে দেওয়া যে এই বাড়িতে তার একটাই পরিচয়, সে একজন দাসী। আর যখন তার সন্তান হচ্ছিল না, তখন এই প্রক্রিয়াটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হ্যাঁ, বাঞ্ঝা শব্দটা, এটা তো শুধু একটা গালি ছিল না। না, এটা তার পরিচয় হয়ে গিয়েছিল। ঠিক, এটা ছিল তার নারীত্বের ওপর সমাজের দেওয়া একটা রায়, যা দিয়ে তার পুরো অস্তিত্বটাকেই মূল্যহীন প্রমাণ করে দেওয়া হচ্ছিল। আর এই রায়টা কার্যকর করার জন্য পুরো সমাজকে ব্যবহার করা হতো। সোর্সগুলোতে একটা ঘটনার কথা বারবার বলা হয়েছে। তার শাশুড়ি ইচ্ছে করে প্রতিবেশীর সামনে উঁচু গলায় বলতেন, আজকালকের মেয়েরা বাপের বাড়ি থেকে কি খেয়ে আসে কে জানে, একটা সন্তান দিতে পারল না। এই যে লোকলজ্জার ভয় তৈরি করা, এটা তো চরম মানসিক অত্যাচার। অবশ্যই। এবং দেখুন, এই অস্ত্রটা ব্যবহার করছে কে? বাড়িরই আরেকজন মহিলা, তার শাশুড়ি। হ্যাঁ, এটাই অদ্ভুত। গ্রামীণ পিতৃতন্ত্রে এটা প্রায় দেখা যায়। নারীরাই অন্য নারীর ওপর নিপীড়নের মাধ্যম হয়ে ওঠে, কারণ সিস্টেমটাই তাদের ওই ভূমিকা পালন করতে বাধ্য করে। একটা চক্রের মতো। একদম। শান্তাবাই হয়তো নিজেও একই রকম কিছুর মধ্যে দিয়ে গেছেন। আর অঞ্জলির শ্বশুর ভৈরব সিং যখন ডাক্তারের কাছে না নিয়েই বলে দিল যে দোষটা অঞ্জলির, তখন তো এই চক্রটা আরও মজবুত হয়ে গেল। তার মানে পরিবার আর সমাজ মিলে অঞ্জলির জন্য এমন একটা জগৎ তৈরি করেছিল যেখানে তার নিজের কোনো কথাই ছিল না। একেবারে এক ঘরে। এই অসহনীয় পরিস্থিতির মধ্যে তার টিকে থাকার একমাত্র অবলম্বন ছিল একটা আশা। কি ছিল সেই আশা? মাতৃত্ব। সে ভাবত, যদি তার একটা সন্তান হয় তাহলে হয়তো সবকিছু বদলে যাবে। সম্মান পাবে, স্বামীর ভালোবাসা পাবে। হ্যাঁ, এটা শুধু একটা আশা ছিল না, এটা ছিল তার জেল থেকে বেরোনোর একমাত্র চাবি। সে ভাবত এটাই তাকে বাঁচাবে। কিন্তু আসলে সে একটা ফাঁদ থেকে বাঁচতে গিয়ে আরও ভয়ঙ্কর একটা ফাঁদের দিকেই এগিয়ে যাচ্ছিল। আর সেই ভয়ঙ্কর ফাঁদের প্রথম ধাপটা ছিল বিয়ের 5 বছর পর তার গর্ভবতী হওয়ার খবর। একটা আশার আলো। ডাক্তার যখন খবরটা নিশ্চিত করলেন, বলা হয়েছে বহুক্ষণ আয়নার সামনে বসে অঞ্জলি হেসেছিল। হয়তো ওটাই তার জীবনের প্রথম সত্যিকারের হাসি। সে হয়তো ভেবেছিল ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন। কিন্তু এই আনন্দটা খুব বেশিক্ষণ টেকেনি। বাড়িতে খবরটা দেওয়ার পর কি হলো? এখানেই গল্পটা সবচেয়ে মর্মান্তিক মোড় নেয়। পরিবার খুশি হয়েছিল অবশ্যই, কিন্তু সেই খুশিটা অঞ্জলির জন্য ছিল না। ছিল বংশের উত্তরাধিকারী পাওয়ার জন্য। একদম। অঞ্জলির কানে এসেছিল সেই কথাগুলো, বাচ্চাটা হয়ে গেলেই একে বাপের বাড়ি পাঠিয়ে দেব, আমরা শুধু বংশের প্রদীপ চাই। কি ভয়ঙ্কর! তার মানে তাদের কাছে অঞ্জলি একজন মানুষই ছিল না, ছিল একটা যন্ত্র, একটা ইনকিউবেটর, যার কাজ শুধু একটা সন্তান জন্ম দেওয়া। তার অনুভূতি, তার স্বাস্থ্য, তার জীবন, কোনো কিছুরই কোনো দাম ছিল না। কারণ কাজটা হয়ে গেলেই সে অপ্রয়োজনীয় হয়ে যাবে। ঠিক, তাই তার গর্ভাবস্থাটা তার জীবনের সবচেয়ে সুখের সময় হওয়ার বদলে হয়ে উঠল আরও বড় এক অভিশাপ। আর তার প্রমাণ তো পদে পদে পাওয়া যায়।
কিছুই বদলায়নি। কিছুই না। ভারী পেটে জলের ঘড়া বয়ে আনা, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা, আর খাওয়ার কথা তো ছেড়েই দিলাম, প্রায়ই বাসি রুটি বা শুধু জল। সোর্সগুলোতে তার শারীরিক অবস্থার যে বর্ণনা আছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, শরীর শুকিয়ে যাচ্ছিল, হাড় বেরিয়ে পড়েছিল। কি অদ্ভুত বৈপরীত্য! একটা জীবন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুচ্ছে। আর তার ভেতরেই আরেকটা জীবন জন্ম নিচ্ছে। ডাক্তার তো তাকে স্পষ্ট বারণ করেছিলেন, বলেছিলেন এভাবে চললে মা আর শিশু দুজনই বিপদে পড়বে। কিন্তু অঞ্জলি জানত ওই বাড়িতে তার কথা ভাবার মতো কেউ নেই। এটা তো এক ধরনের পরিকল্পিত অবহেলা। তারা হয়তো সরাসরি তাকে মারতে চায়নি, কিন্তু তার জীবনের প্রতি তাদের এই উদাসীনতা, এটাও তো এক ধরনের হত্যা। আর এই চরম অমানবিকতা এক রাতে তার চূড়ান্ত রূপে পৌঁছালো। সেই শেষ রাত। সেদিন অঞ্জলি ডাক্তার দেখিয়ে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল। খাবার গরম করতে একটু দেরি হয়, আর তাতেই তার শ্বশুর ভৈরব সিং রাগে খাবারের থালা ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক তখনই ঘরে ঢুকে মদ্যপ রঘুবীর। হ্যাঁ, আর রঘুবীরের এই হিংস্রতা, এটা শুধু মদের ঘোরে ছিল না, এটা ছিল তার ভেতরের জমে থাকা ঘৃণা। সে চিৎকার করে বলেছিল, সব ইচ্ছে করে করে আমাদের থেকে বদলা নিচ্ছে। মানে সে অঞ্জলিকে শত্রু হিসেবে দেখত, স্ত্রী হিসেবে নয়। একদম। তার উপর অত্যাচার করে সে নিজের পৌরুষ প্রমাণ করতে চাইত। তারপর তো যা ঘটেছিল, প্রথম থাপ্পড়, তারপর লাথি, দেয়ালে ধাক্কা। আর অঞ্জলি তার শ্বশুর শাশুড়ির কাছে বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল, কিন্তু তারা চুপচাপ বসে দেখছিল। তাদের এই চুপ থাকাটা সম্মতির চেয়েও বেশি কিছু ছিল। এটা ছিল সক্রিয় অংশগ্রহণ। তাদের নীরবতা রঘুবীরকে আরও উস্কে দিচ্ছিল। সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত ছিল যখন অঞ্জলি মাটিতে পুড়ে গিয়ে 2 হাত দিয়ে নিজের পেটটা আগলে ধরে। তার শেষ কথাটা ছিল, পেটে বাচ্চা আছে, ওর জন্য তো থেমে যাও। কিন্তু কেউ শোনেনি। হঠাৎই সব শান্ত হয়ে যায়। অঞ্জলি আর তার গর্ভের সন্তান দুজনই। এর পরের নিস্তব্ধতাটা আরও বেশি শীতল। শাশুড়ি শান্তাবাইয়ের প্রথম কথা ছিল, ভালোই হয়েছে, ঝামেলা মিটেছে। ভাবা যায় মানুষের মন থেকে মনুষ্যত্ব কতটা মুছে গেলে এই কথা বলা সম্ভব। এটা তখনই সম্ভব যখন শিকারকে দীর্ঘদিন ধরে অমানুষ হিসেবে দেখা হয়। তাদের কাছে অঞ্জলির মৃত্যুটা ছিল একটা ভাঙা আসবাব ফেলে দেওয়ার মতো। তাদের একমাত্র চিন্তা ছিল প্রমাণ লোপাট করা। কোনো অনুশোচনা নয়, শুধু বদনামের ভয়। এই শীতল হিসেবি মনোভাবটাই তাদের অপরাধকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। আর সেই শীতলতারই চূড়ান্ত রূপ ছিল অঞ্জলিকে বাড়ির পেছনের ক্ষেতে গোপনে পুঁতে ফেলার সিদ্ধান্ত। কোনো ধর্মীয় আচার ছাড়া, তার পরনের কাপড়েই। সোর্সগুলো বলছে, রঘুবীর যখন অঞ্জলির নিথর দেহটা তোলে, তখনও অঞ্জলির হাতটা তার পেটকে রক্ষা করার ভঙ্গিতেই ছিল। এক মুহূর্তের জন্য নাকি রঘুবীরের হাত কেঁপেছিল, কিন্তু সে থামেনি। এরপর তারা 3 জন বাড়িতে ফিরে এসে রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যায়, যেন কিছুই হয়নি, যেন অঞ্জলি নামে কেউ কোনোদিন ছিলই না। তারা ভেবেছিল মাটির নিচে পুঁতে দিলেই সব প্রমাণ মুছে যাবে, অঞ্জলির অস্তিত্বটাই শেষ হয়ে যাবে। কিন্তু লোককথার জন্ম হয় তো ঠিক এই জায়গা থেকে। একদম। যখন জাগতিক বিচার ব্যবস্থা ব্যর্থ হয়, যখন অপরাধ গোপন করার চেষ্টা করা হয়, তখনই মানুষের সম্মিলিত বিবেক এক নতুন ধরনের বিচার তৈরি করে। আর সেই বিচারই হল অঞ্জলির আত্মার প্রত্যাবর্তন। ঠিক 3 দিন পর, তৃতীয় রাতে শাশুড়ি শান্তাবাই একটা শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। তারপর গ্রামের লোকেরাও রাতের বেলা অশ্বত্থ গাছের নিচে এক মহিলাকে কাঁদতে দেখে, যার কোলে কিছু একটা ছিল। ভয়টা ধীরে ধীরে গ্রাম থেকে রঘুবীরের বাড়িতে কেন্দ্রীভূত হতে শুরু করে। রাতের পর রাত কান্নার আওয়াজ, যন্ত্রণার চিৎকার। আচ্ছা, এই যে ভৌতিক ঘটনাগুলো, এগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটা কি নিছকই কুসংস্কার? দেখুন, লোককথায় প্রায়ই অবিচারের প্রতিকার অতি প্রাকৃত রূপ নেয়। অঞ্জলির আত্মা এখানে শুধু একজন প্রতিশোধ পরায়ণ প্রেত নয়। তাহলে সে কি? সে হয়ে উঠেছে পুরো গ্রামের সম্মিলিত বিবেকের এক ভয়ঙ্কর প্রতীক। যে ন্যায় সমাজ বা আইন দিতে পারেনি, সেই ন্যায় সে নিজেই আদায় করে নিচ্ছে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তার মানে অঞ্জলির আত্মা তাদের ভয়েরই মূর্ত রূপ। হ্যাঁ, যে ভয়টা এতটাই বেড়ে গিয়েছিল যে 3 জন এক ঘরে ঘুমাতে শুরু করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হয়নি।
সোর্সগুলোতে শেষ রাতের যে বর্ণনা আছে তা একেবারে ফিল্মের দৃশ্যের মতো। বন্ধ ঘরে ঠান্ডা বাতাস, জানালার খটখট শব্দ, আর তিনজনেরই শ্বাসরোধ হয়ে আসছে। আর সেই অন্ধকারের মধ্যেই আবির্ভূত হয় অঞ্জলির আত্মা, তার কোলে একটা শিশু। আর তার ঠোঁটে ছিল একটাই প্রশ্ন, আমার বাচ্চা কোথায়? এই প্রশ্নটা আক্ষরিক অর্থে তার অনাগত সন্তানের জন্য হলেও এর একটা প্রতীকী অর্থ আছে। কি রকম? এটা আসলে তার নিজের পরিচয়ের অনুসন্ধান, তার মাতৃত্ব, তার স্বপ্ন, তার জীবন, যা কিছু তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সে সেটারই হিসাব চাইছে। পরের দিন সকালে ঘর থেকে তিনজনের মৃতদেহ পাওয়া যায়। তারপর গ্রামের লোকেরা হরিদাস বাবা নামের এক তান্ত্রিককে ডেকে আনে। তিনি নিশ্চিত করেন যে এটা অঞ্জলির অতৃপ্ত আত্মার কাজ এবং তাকে বাড়ির পেছনের জমিতেই দাফন করা হয়েছে। এরপর তার বাবা মাকে খবর দেওয়া হয় এবং আত্মার শান্তির জন্য ক্রিয়াকর্ম করা হয়। কিন্তু তাতে কি গল্পটা সত্যি শেষ হয়? না, কারণ এই ধরনের কিংবদন্তি অপরাধীর মৃত্যুর সাথে শেষ হয় না। এটা একটা সতর্ক বার্তা হিসেবে বেঁচে থাকে। এই যে তান্ত্রিকের আগমন, আত্মার শান্তি কামনা, এই অংশগুলো তো আসলে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা চেষ্টা, তাই না? একদম। গ্রামের মানুষ এই আচারের মাধ্যমে নিজেদের অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চায়। যে সম্মান অঞ্জলি জীবিত অবস্থায় পায়নি, মৃত্যুর পর তারা তাকে সেই সম্মান দিচ্ছে এটা দেখিয়ে। কিন্তু তারপরও বেলপুর গ্রামের ওই ক্ষেতের পাশ দিয়ে গভীর রাতে গেলে বাতাস আজও নাকি ঠান্ডা হয়ে যায়। বলা হয় মাটির সেই নিস্তব্ধতা থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। আর তার কোলে থাকে একটি শিশু, চোখে অসমাপ্ত মাতৃত্ব। এই দৃশ্যটা আসলে একটা স্থায়ী স্মারক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু অন্যায় মাটি চাপা দিলেও হারিয়ে যায় না, তা কিংবদন্তি হয়ে লোক কথা হয়ে বেঁচে থাকে। তাহলে পুরো আলোচনা থেকে আমাদের জন্য মূল ভাবনাটা কি? অঞ্জলির গল্পটা আসলে কোনো ভূতের গল্প নয়। না, এটা এক নির্মম সত্যের প্রতিছবি। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের আশেপাশে এমন কত অঞ্জলি রোজ একটু একটু করে মারা যাচ্ছে, যাদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। আর তাদের অতৃপ্ত আত্মারা যখন লোককথার রূপ নেয় তখন আমরা ভয় পাই। কিন্তু আসল ভয়টা কি ভূতের, নাকি যে সমাজ এই ভূত তৈরি করে সেই সমাজের? এই প্রশ্নটাই হয়তো অঞ্জলির গল্পের সবচেয়ে বড় উত্তরাধিকার। আর তার সেই শেষ প্রশ্নটা, হ্যাঁ, ঠোঁটে লেগে থাকা সেই চিরন্তন প্রশ্ন, আমার বাচ্চা কোথায়?